এই 6 দফাকে স্বপ্ন দেখে জাতি সেদিন শেখ মুজিবকে গ্রেটার পাকিস্তানের রাষ্ট্র কাঠামো নির্বাচনে মেজরিটি পার্টি লিডার করেছিল, কিন্তু পাকিস্তান সরকার তাল বাহানা করেছে, ক্ষমতা হস্তান্তর করেনি এবং 6 দফা গ্রহণযোগ্যতা পায়নি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু বিশেষ করে আমি বলতে চাই যে শূন্যতা হয়েছিল, সময় অভাব। সংক্ষেপে বলে আপনারা সবাই জানেন, আমি বেশি বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলি যে কেন সেদিন আমাদের রাজনীতিবিদরা ফেল করলো, কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল, কেন যিনি মহানায়ক তিনি পাকিস্তানে চলে গেলেন। স্বাধীনতার ঘোষণা যদি সেটা হতো তাহলে উনি তো বাড়ি বসে থেকে পাকিস্তানে আত্মসমর্পণ করে যাওয়ার কথা ছিল না। তাহলে দেখা গেল পলিটিশিয়ানস ফেল করলো, কিন্তু জাতি যখন সেই 25শে মার্চের নারকীয় তাণ্ডব, পাক হানাদার বাহিনীর যে নির্যাতন এবং রক্তক্ষয়ী যে অবস্থা সৃষ্টি করেছিল, সেদিন তো মানুষরা দিশেহারা, আমরা তো পালিয়ে বেড়াচ্ছিলাম, কোথায় যাব। এর মধ্যে একটা আওয়াজ আসলো, আমি মেজর জিয়া বলছি। এই মেজর জিয়া তখন তো রাজনীতিবিদ ছিলেন না। আজকে যেমন আমাদের আমিন সাহেব এখানে আছেন, মেজর আমিন ওইরকমই একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে কেন বলতে হলো? তাহলে দেখলাম আমরা কমিটমেন্ট দিয়েছি, আমরা উত্তরণে যেতে পারিনি, রাজনীতিবিদদের এখানে ফেলিওর আছে। আমি একজন পলিটিক্যাল কর্মী হয়ে আমি নিজেকে আত্মসমালোচনা করে বলতে চাচ্ছি যে আমরা বারবার ওয়াদা করি, ওয়াদা রক্ষা করতে পারি না, আমরা গন্তব্যে পৌঁছাতে পারি না। অনেক প্রশ্ন। তাহলে দেখা গেল কি মহান মুক্তিযুদ্ধ শুরু হলো। জেনারেল আতাউল গনি উসমানী তিনি তো সিভিলিয়ান ছিলেন না, তিনিও ছিলেন আর্মি, সেনাবাহিনী। তিনি সর্বাধিনায়ক। 11টা সেক্টর, কোনো রাজনীতিবিদ তো সেক্টর কমান্ডার না, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও সেক্টর কমান্ডার না, তারাও সেনাবাহিনীর। 11টা সেক্টরে বীর উত্তম কারা? সেনাবাহিনী। বীর বিক্রম কারা? সেনাবাহিনী। বীর প্রতীক কারা? ম্যাক্সিমাম সেনাবাহিনী। সিভিলিয়ানের মধ্যে বীর উত্তম কেউ নাই। বীর উত্তম যদি বলেন আব্দুল কাদের সিদ্দিকী, না, ওনারও ব্যাকগ্রাউন্ড, উনি পাক আর্মিতে নন কমিশনে চাকরি করতেন। তাহলে কি হলো? সেনাবাহিনী। আজকে বেশি দুঃখ লাগে আমার যে সেনাবাহিনী নিয়ে আমরা এই পরিবর্তনে আমরা শুধু বিতর্ক সৃষ্টি করছি। আমাদের জাতির আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সেই সেনাবাহিনীকে আমরা রাজনীতির মধ্যে জড়িয়ে আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও হুমকির সম্মুখীন করছি। এটা আমাদের বুঝতে হবে যে প্রতি ক্ষেত্রেই সেনাবাহিনী আসে। জুলাই ছাত্র অভ্যুত্থান, আমি এটাকে অভ্যুত্থান বলে, বিপ্লব। অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব আর এক জিনিস। অভ্যুত্থান কিছু মানুষ এক জায়গায় হয়ে একটা অবস্থা সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন করে। অভ্যুত্থান পরিবর্তন আনে আর বিপ্লব রূপান্তর আনে। তাই পরিবর্তন আর রূপান্তর এটা যদি আমরা না বুঝতে পারি নাই বলে বারবার আমরা হুঁচট খাচ্ছি, আবার আমরা হুঁচট খেতে যাচ্ছি, আশঙ্কা করছি যেন না খেতে হয় আমাদের। 1,500-এর উপরে যে জীবন গেল, শাহাদাত বরণ করলো, এখনো হাজার হাজার রোগী রোগাক্রান্ত। ডক্টর শামসুদ্দিন সাহেব, প্রফেসর শামসুদ্দিন সাহেব বললেন, দুঃখ করে, আমি রাজনীতি করি না, কিন্তু আমি দেখতে চাই যে এই রক্ত যেন বৃথা না যায়। তা এই অভ্যুত্থান কেন? আবার মহান মুক্তিযুদ্ধে যে আত্মসমর্পণটা হলো, কার সাথে কার আত্মসমর্পণ হয়েছে? যুদ্ধটা তো পাক ভারত যুদ্ধে রূপান্তরিত করা হলো, মুক্তিযুদ্ধকে আড়াল করা হলো। জেনারেল আতাউল গনি উসমানী কমান্ডার ইন সর্বাধিনায়ক হওয়া সত্ত্বেও তার কাছে তো পাক বাহিনী আত্মসমর্পণ করেনি। এইখানেই আমরা পথ হারালাম এবং আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা রক্তস্নাত স্বাধীনতা অর্জন করে আমরা আধিপত্যবাদের সাথে আবার নতুন করে আমাদের লড়াই শুরু হয়েছে। সেই লড়াই অব্যাহতভাবে চলছে এবং চলবে। এটা ভুলে যাবেন না, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।
এখানে দিল্লির শাসন কখনো মানে নাই, দিল্লির কাছে কখনো মাথা নত করে নাই এই জাতি। ইশাখাত তলোয়ার তলোয়ার মানসিকের তলোয়ার ভেঙে দিয়ে বলেছিল, বন্ধু আর একটা নাও। এই সেই বাংলা দিল্লিকে কখনো দিল্লির কাছে মাথা নত করেনি। পিন্ডির কাছ থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য এই দেশ স্বাধীন হয়নি। অতএব আজকে আমরা দেখেছিলাম 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, সেটাও ছিল বিপ্লব, কিন্তু ওটাও আমরা বিপ্লব অভ্যুত্থানে নিয়ে গেছি। পরিবর্তন, সেই পরিবর্তনে অনেক রক্ত ঝরেছে। আমি সংক্ষেপে বলি, আজকের এই পরিবর্তন এটা বিপ্লব। এখানে মৌলিক পরিবর্তন দরকার। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বিপ্লব হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয় না, এই নির্বাচন এই পরিবর্তন হয়নি, এই রক্ত যায়নি। অতএব এখানে সংস্কার অনিবার্য। বিচার ব্যবস্থা, এখানে যে কি নোট প্লেস করেছেন মেজর আমিন আহমদ সাহেব, আমি তাকে সাধুবাদ জানাই। উনি এখানে অভ্যুত্থান এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করেছেন তার কি নোটের মধ্যে। আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে। আমরা শুধু নির্বাচনের জন্য তো এই পরিবর্তন হয়নি। আজকে জাতীয় ঐক্যমত্য যে কমিশন হয়েছে, সেখানে আমার শ্রদ্ধেয় রাজনীতিবিদ যারা এতদিন ধরে অনেক বিষয়ে আলোচনা করলেন, কিন্তু জুলাই সনদের কাছে এসে যেন সবাই থেমে যাচ্ছেন। কেন? কারণ এখানে বিপ্লবের গন্ধ আছে, পরিবর্তনের গন্ধ নয়। অতএব আর একটা স্বৈরাচার মাথা চাড়ে দিয়ে উঠুক, তার জন্য তো এই রক্ত যায়নি। এখানে নারী গেছে, শিশু, শ্রমিক, পেশা, সমস্ত মানুষের রক্ত গিয়েছে। আবার আমি মনে করি এই আর্তনাদ আল্লাহর আরশে পৌঁছেছে। এই আর্তনাদ এই পরিবর্তন এনে দিয়েছে। এটা আমাদের সুযোগ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা। কিন্তু আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থা যা দেখছি, আমার মনে হচ্ছে আরো জাতি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। পিআরের কথা বলে, সংস্কারের কথা বলে এবং মৌলিক পরিবর্তনের জন্য যারা দাবি জানাচ্ছেন, পাশাপাশি এখানে বিভক্তি কেন? আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ঐক্যের প্রতীক হিসেবে আপনাকে জাতি বসিয়েছে। আমি জানি বা আমরা বিশ্বাস করি, ক্ষমতা গ্রহণ করার পরে, দায়িত্ব গ্রহণ করার পরে এত আন্দোলন, এত দাবি নিয়ে কোন রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলো এইভাবে আন্দোলন হয়নি। কিন্তু সবাই বলে, অনেকেই বলছে ইউনূস ব্যর্থ হবে। কেন ইউনূস ব্যর্থ হবে? বরং তারাই বলছেন, কোন রাজনীতিবিদ, কোন আন্দোলনকারীর সামনে যে বলেছে কখনো যে এই সরকার এই কাজে আসে নাই, এটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার আসলে আপনারা আন্দোলন করতে আসবেন? কেউ, কোনো রাজনৈতিক দল যায়নি। শুধু বলছে ইউনূস সাহেব ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ইউনূস সাহেব ব্যর্থ না। আমি মনে করি সংস্কার একটা সময়ের দাবি এবং জুলাই সনদ অনিবার্য এবং আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মাননীয় জাতীয় নেতৃবৃন্দ এখানে মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমি ওইটাকে বলতে চাই যে আমি রিপিট করতে চাচ্ছি না যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে হবে না। নির্বাচন তো একটা সাবজেক্ট, কিন্তু মৌলিক পরিবর্তনটা কিভাবে হবে, এই সংস্কার কমিশন যা সংস্কার করেছে, আমি মনে করি যে কেউ কারোর ক্যাপিটাল ধ্বংস করে যদি কেউ বিজনেস করে, সে দেউলিয়া হয়ে যায়। পার্লামেন্ট যদি 2/3+ মেজরিটি না আসে নির্বাচনে, এবং তাহলে সংবিধান কিভাবে রেটিফাই হবে, নতুন সংবিধান কিভাবে পাস করবেন? অর্থাৎ এখন হুঁশিয়ার থাকতে হবে যে আগামী পার্লামেন্টে ওয়াদা করলে হবে না। আমরা দেখেছি সমঝোতা হয়েছে 3 দলীয় ঐক্যজোট, স্বৈরাচার বিরোধী। আমি তো ওই হোসেন মোহাম্মদ এরশাদ কাবিলের মন্ত্রী ছিলাম। আমরা কিন্তু পার্লামেন্টে রিজাইন দিয়ে আসছিলাম, দিয়ে এই 90 অভ্যুত্থানে আমরা সহযোগিতা করেছি। আমি ওই পার্লামেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন, কিন্তু দেখলাম যে 3 দলীয় যে ঐক্যজোট হলো এবং যে সমঝোতা হলো, পরে কেউ কারো কথা রাখলেন না, কেউ রাখেননি। আবার তো দেখা গেল সেই হোসেন মোহাম্মদ এরশাদই ক্ষমতার পালা বদলের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে গেলেন। তাহলে আবার আমরা কি সেই দিকে ফিরে যাব?
আমার মনে হয় আমাদের ঐক্য দরকার আছে। ওই ঐক্যমত্য কমিশনে যারা বসেছেন ওরাও রাজনীতিবিদ, ওনাদেরকেও আমরা সাধুবাদ জানাবো। তাদের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস অবিচল আছে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি এই রুমটার দিকে তাকিয়ে দেখেন না, হলের দিকে তাকিয়ে দেখেন। এখানে যারা দল করেন, দল ছোট হতে পারে, কিন্তু এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেক যোগ্যতা, দেশ চালাবার ক্ষমতা রাখে।